ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মাথা নিচু করে আহনাব সাহেব পেপার পড়ছেন আর তার চোখ মুখে দেখা যাচ্ছে ব্যাপক টেনশন। আগে যখন তিনি অফিসের প্রধান ছিলেন, স্টাফ পিয়ন সকলেই স্বাচ্ছন্দ্যে কাজ করতেন। ইদানিং কি হলো সে বুঝতেই পারছে না। স্টাফদের মধ্যে কেউ বলছে অফিসে ভূতের আসর আসছে, কেউ বলছে জিনের আসর, কেউ বলছে কালো জাদু করছে। সদ্য তার সামনে দাঁড়ানো স্টাফ অফ হেড সাদমান দাঁড়িয়ে আছেন। স্যার, আমার মনে হয় ছোট স্যারের উপরেই যত গন্ডগোল। তুমি কি বলতে চাও? আমার একটা মাত্র ছেলে, তুমি তাকে দোষারোপ করছো? আসলে কি স্যার, দিনকালের কথা আর বলা যায় না। এখন কার উপর জিন ভূত ঢুকে তার মাথাটা খেয়ে ফেলে, তখনই চারিদিক থেকে বিপদ চলে আসে। এখন তুমি মিন করতে চাচ্ছ আমার ছেলের উপর জিনভূত আসছে? এই তো স্যার লাইনে আসছেন। আমার কাছে ভালো কবিরাজও আছে স্যার, যদি ট্রিটমেন্ট করান। ওটা ওজা কবিরাজকে বলবে যেন তোমার মাথার দুটা বাড়ি দিয়ে মাথার নাট বল্টু টাইট করে দেয়। স্যার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি সবাই বুঝতে পারছি, যেখানে আমাকে লোকসান গুনতে হচ্ছে আর তোমরা আছো জিনভূত নিয়ে। এর মধ্যেই তার ছেলে সিঁড়ি দিয়ে নামতে থাকে। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, হাতে দামি ঘড়ি, চুল সামনের দিকে কিছু ছড়ানো আর কিছু খাড়া হয়ে আছে। হাতের বোতাম লাগাতে লাগাতে বাবার সামনে এসে দাঁড়ায়। জিহাদ, তোকে আজ খুবই সুন্দর লাগছে, তো বস একটু কথা বলি। সুন্দরকে অবশ্যই সুন্দর লাগারই কথা, এটা নতুন কিছু না। যদি নতুন কিছু থাকে বলতে পারো, আমার হাতে সময়ও কম। আরে বাবা রাগিস কেন? আরে কেউ আমার জিহাদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়, খেয়ে মাথা ঠান্ডা করুক। বাবা, আমি এখানে মশকরা করতে আসিনি, কাজের কথা বলি। তোমার সামনে দণ্ডায়মান যে সাদমানকে ইশারা করে বলল ওনাকে ভালো মতো কাজ করতে বলো, আর নয়তো রিজাইন লেটার জমা দিয়ে বের হতে বলো। সাদমান, কি ব্যাপার? আমাকে তো বলনি কি ঘটেছে। স্যার, আনফ্যাক্টরি একটা কোম্পানি ডিল করে, বাট মিস্টেক হওয়ার আর ডিলটা হয় না। না হওয়া অবশ্য ভালো হয়েছে। শাট আপ। মনে করেছেন আপনার সাজানো নাটক যা বলবেন তাই হয়ে যাবে? আপনাকে ডিমোশন হয়ে যাবে। আসলে জিহাদ, একটা কথা শুন, থাক, ডিলটা না হয় বাদ দে। ওয়াই বাবা, কেন ক্যান্সেল হবে? এই ডিলটার জন্য কোম্পানি কত বড় লোকসান গুনছে সেটা কি তুমি জানো? আসলে স্যার, আমার মনে হয় পিএ দরকার একজন। এমন অস্থায়ী পিএ দিয়ে কি চলে? ছোট স্যার 1 বছর ধরে অফিসে ঢুকছেন, 8জন পিএ আছে আর গেছে। আর যে একবার যায় ওকে টেনে হিঁচড়ে আনা যায় না। আর গত 2 মাস ধরে এই পিএ সিটটাই ফাঁকা। তাহলে ওই সিটে আপনি বসে পড়ুন, তাহলে তো এত চিন্তা থাকে না। সাদমান, চুপ থাকো তো। শুন জিহাদ, আমি এবার পিএ নিতে যাচ্ছি। এতদিন ছেলে ছিলই। নিতে চাওয়া লাগবে না, তুমি যে পিএ নিয়ে আমাকে জাস্ট একটু টাচ দিচ্ছ সেটা বুঝতেই পারছি। তাদের যাবতীয় ডিটেলস আমার কেবিনে যেন রেখে আসে। আসলে তাদের গতকাল বলছি আজ আসতে হবে, ওরা আজ ভাইবা দিতে আসবে। ওকে ফাইন। কথাটা বলেই চলে গেল। এদিকে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙে ঝিনুকের। ঘুমো ঘুমো চোখে অ্যালার্ম বন্ধ করতে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। 2 লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ও আল্লাহ, আজই প্রথম দিন, আর মাত্র 30 মিনিট বাকি। কি রেখে কি করব? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেস আপ কোনো মতে পরে বাসা থেকে বের হয়ে যায়। পৌঁছাতে পৌঁছাতে 35 বেজে যায়। অফিসে ঢুকতেই কার সাথে ধাক্কা লেগে পড়ে গেল আর হাতে থাকা সব কাগজ এলোমেলো হয়ে গেল। ওই মিয়া, আপনি কানা নাকি? চোখ বাসার আলমারিতে ভরে রেখে আসছেন? দেখেন না, চোখে সব কাগজ সহ আমাকে ফেলে দিলেন। এমনি লেট, তার মাঝে এসব বিরক্তি। আমার অফিস, আমার প্লেস, আর এখন আমাকেই বলা হচ্ছে আমি চোখে দেখি না? আমি চোখ বাসায় রেখে আসছি। গেট আউট ফ্রম মাই অফিস। এর মধ্যেই সাদমান চলে আসে। স্যার, উনি আসলে আপনার অফিসের জবের জন্য আসছেন। ও, বাট এমন জঙ্গলগুলো কথা থেকে আসে? না জানে ডিসিপ্লিন না আছেন দায়িত্ববোধ। কেবিনে নিয়ে আসো একে, আর বাকিগুলো ক্যান্সেল করো। কথাটা বলেই চলে গেল। আর আমি হা করে তাকিয়ে আছি। পুরাই একটা সাইকো। একে তো আমি কি হাল করব এ তো নিজেই জানে না। জাস্ট ওয়েট, খালি জবটা কনফার্ম হয়ে নেই, এরপর বোঝাবো কত ধানে কত চাল। সব কাগজপত্র নিয়ে শয়তানটার কাছে গেলাম। মে আই কাম ইন স্যার? হুম। অদ্ভুত। এটা কোনো অ্যান্সার হলো? তোকে আমি খাইছি রে, আমার সাথে তার আমি। কি হলো?
দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসতে বলছি। আসছি স্যার। আপনার কাগজগুলো আমায় দিন। সাদমানকে দিতাম, কিন্তু জানি ও আমার কাছে কথা লুকাবে, তাই আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। হ্যাঁ স্যার, বলতেই পারেন। আপনার বাড়ি, আপনার অফিস, আপনার প্লেস। আপনি বলবেন না তো কে বলবে? কি বললেন আপনি? আরেকবার বলুন। স্যার তেমন কিছু না, বলছি কি আপনার কাগজপত্রগুলো দেখা হলো। হা হা হা, এগুলো কি রেজাল্ট? টিচার তো ফেল দিতে লজ্জা পাবে। এত ভালো রেজাল্ট নিয়ে বিবিএ কমপ্লিট করলে কিভাবে? আমি আপনার কাছে ডিটেলস শুনতে চাইনি। জব হলে বলবেন, আর নয়তো চলে যাব। এমন তো না আপনার জবের জন্য হাত পা ধরে কেঁদে লুটিয়ে পড়ছি। জব লাগবেই, যত সব। আমার কাগজপত্র দিয়ে দিন। তাই? রিল্যাক্স, জব তোমার হয়ে গেছে, আর কাগজগুলো আমার স্টকে জমা থাকবে। এবার কাজে লেগে পড়ো। আজীব তো, আজ কেন কাজ করব? আজ তো শুধু দেখা করার কথা ছিল। যা বলছি তাই করো, আর ধরো ফাইল যা আছে সব কমপ্লিট করবে। এতগুলো অসম্ভব, পারবো না এত কাজ করতে। আমার কাগজপত্র আমায় দিয়ে, নো নিড এনি জব। গ্যাস লাইটটা বের করে আগুন ধরালাম, সব কাগজগুলো একসাথে করে আগুনের থেকে একটু উঁচু করে ধরলাম। এই এই এগুলো কি করছেন? আমার সব কাগজ পুড়ে যাবে। প্লিজ এমন করবেন না, প্লিজ। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, আর নয়তো। হ্যাঁ, সব শুনবো, বাট আমার কাগজের যেন কিছু না হয়। সব ফাইল নিয়ে চলে আসলাম, স্টুপিড একটা। বলে গেট খুলে বের হয়ে গেলাম। আমার সাথে তর্কে জড়ানো, এর ফল কি হবে শুধু চেয়ে চেয়ে দেখবে। কেবিনে এসে জায়গা পাই না, কোথায় বসবো, কেমনটা লাগে। কেন যে মরতে এদিকে আসছিলাম। পেছন থেকে কে যেন বলে উঠলো, আরে ঝিনুক নাকি? পেছনে তাকিয়ে দেখি তিশা। ও তোমার ভার্সিটির ফ্রেন্ড ছিল, আর এতদিন পর একই অফিসে। হো মাই গড, বলে ওকে জড়িয়ে ধরলাম। তিশা, তুই এখানে? হ্যাঁ, আমি তো স্টাফ এই অফিসের। শুনলাম নতুন বিয়ে নিলি তুই নাকি? হ্যাঁ ইয়ার। দোস্ত, ভালোই হলো, অনেকদিন পরে আবার এক হয়ে গেলাম। তো শুরু হয়ে যাবে আবারও মাস্তি। হুররে। ইয়ার, এতদিন পরে তোকে পাইছি, কলিজার দোস্ত। আর তো ছাড়বো না। যাই হোক, কাজ করতে হবে। আর বলিস না রে, অসহ্যকর একটা লোক আমাদের স্যারটা। দেখিস কি প্যারা দেয়। শোন, কোই বাত নেই, আভি তো শুরু হ্যাঁ, দেখ কি করি। বলে নিজের কেবিনে বসে কাজে লেগে গেলাম। ঝিনু, কলা খাবি? আমি বাসা থেকে আনছিলাম। বলার কি আছে, দে। এই নে। এইদিকে ঝিনুক কলা খেয়ে খোসাটা ডেস্কের উপর রাখে। কিরে ঝিনু, কলার খোসা ঝুড়িতে না ফেলে ডেস্কে রাখলি যে? শোন ছাগল, তোর মাথায় কি বুদ্ধি আছে? পরে দেখিস। তুই একটু বেশি বোঝস। বলেই চলে যাচ্ছিল তিশা। তোর কলার খোসাটাও দিয়ে যা। তোর কথার আগামাতায় কিছু বুঝি না। কলার খোসা কি জমিয়ে রাখছিস? কাউকে গিফট করবি? না, তোর বিয়েতে দিব। কথা না বাড়িয়ে খোসাটা দে। ধর তোর খোসা। যা এবার। আমি চেয়ার থেকে উঠে আস্তে আস্তে কলার খোসা দুটো স্যারের গেটের সামনে রেখে আসলাম। একটা একটু আগে আর একটা পিছে, যেন এক পা সামনে দিলে পেছনের খোসা দুটো লেগে দুদিকে চলে যায়। আর 10 মিনিট পর টিফিন। যাই চান্দু, চাঁদের দেশে একটু ঘুরে আসো বলেই আমি আমার ডেস্কে চলে আসলাম। 30 মিনিট পর দেখি স্যারের গেট খোলার আওয়াজ। আমিও চুপচাপ কাজ করছি, গুড গার্ল। তারপর ধপাস করে পড়ে যাওয়ার আওয়াজ হয়, আর পুরো অফিসের লোক হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ছে। একে তো পড়ে গেছে, আবার সাথে থাকা সেলফের সব ফাইল তার মাথার উপর পড়ছে। জিহাদ ফ্লোরে পড়ে গিয়ে এত জোরে চিৎকার দেয়, ভয়ে সবার মুখের হাসি উড়ে যায়। এখানে কলার খোসা কে ফেলছে? স্যার, আমরা কিভাবে বলবো? আমরা কি আপনার সাথে নাকি? আমরা তো কাজ করছিলাম। ঝিনুকের দিকে চোখ পড়তে দেখে হাসতেছে, তার মানে ওই এমন কাজ করেছে। আজকে ওর খবরই আছে। ঝিনুক, ঝিনুক। হ্যাঁ হ্যাঁ স্যার, কি হয়েছে? আমায় ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। কেন? তোমাকে পূজা করার জন্য। শয়তান, বাদর, ফাজিল, বদমাইশি তোর কতগুলো মানুষের সামনে অপমান করছে। এরপর দেখ কি করি তোকে। কি বলেন স্যার? কলার খোসাটা তুমি ফেলেছো না? আমি তো কাজ করছিলাম, আর আমার এত ঠেকাই পড়ছে আপনার কেবিনের দরজার সামনে খোসা ফেলতে যাব। সাদমান এসে স্যারকে ওঠায়, আর স্যার আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় সামনে পেলে থাপ্পড়াটা লাগিয়ে দিবে। কোমরে এত ব্যথা কেন? স্যার, মেবি ক্যালসিয়ামের অভাব হয়েছে। তাছাড়া স্যার, দূর থেকে আপনাকে দেখলে মনে হয় আপনার কোমর বাঁকা। শাট আপ, অনেক বার বেড়েছো তাই না? যদি তুমি এই কাজ করে থাকো, কি যে করব তোমাকে। স্যার আমি করব। সাদমান, আমার ল্যাপটপটা অন করে আমার রুমে নিয়ে আসেন। আস্তে আস্তে তিশাকে ডাক দিলাম, ওই চল ক্যান্টিনে যাই খেয়ে। তোর কি ভয় করে না রে? স্যার যেভাবে খেপছে। থাক, বাদ দে, চল। বলে ওকে টানতে টানতে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে বসে আছি,
আমাদের সামনে বসছে দুজন কাপল, দুইটা দুই সাইডে। হঠাৎ খেয়াল করলাম একটা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কি? দাঁড়াও, তোমার সাইজ করছি। তুই কি আর মানুষ হবি না? হ্যাঁ, ভয়ে আমার হাত পা কাঁপছিল। আর তুই এই কাজটা কেমনি করলি? সবার দ্বারা সব কাজ হয় না, ওইরকম তোর দ্বারাও হবে না। তোর মতো শয়তানি বুদ্ধি নিয়ে আমি ঘুরি না, ওকে? তুই তো ভালো মানুষ, কিছুই বুঝোস না। দেখি আমার সামনের কাপড়টা সিট এক্সচেঞ্জ করছে। ছেলেটা আমার পেছনে এমন ভাবে বসা যে আমি কিছু করলে দোষটা তিশার উপর পড়বে। না, তিশারও তো অনেক ঢং বাড়ছে, একেও ডোজ দেওয়ার দরকার আছে। আমি হালকা করে পেছন থেকে একটা চুল ধরে টান দিলাম, আর লোকটা উড়াধুরা মাথা চুলকাচ্ছে। আর পেছনে ফিরে তাকিয়ে দেখি তিশাকে, কিছুই বলেনি। বারবার পরের বার আবারও চুল ধরে টান দেওয়ায় এবার চেয়ার থেকে উঠে তিশার সামনে এসে দাঁড়াই। তিশা বসে বসে খাচ্ছিল। এই যে হ্যালো, সমস্যা কি আপনার? বারবার চুল টানছেন কেন? হোয়াট ননসেন্স! আমি আপনার চুল টান দিচ্ছি কখন? এই যে ভাইয়া, আমরা আপনার চুল কেন টান দিব? আপনার চুল কি বেয়েছে পড়ছে যে চুল ধরে দেখব? আপনার দুজনের একজনই করছে, এখন উল্টো আমাকে বলছেন? আমাদের ঠেকা পড়ছে। শুনুন ভাইয়া, আমি খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড বসেছিল, তাহলে সময়টা কোথায় আপনার চুল টান দেওয়ার? যাই হোক, সরি ভাইয়া, হয়তো ভুল হয়েছে। তুই সরি বললি কেন? উনি আমাদের সরি বলবে। এই কেশবতী ভাইয়া আমাদের সরি বলেন। হোয়াট? কেশুবতীকে? আর আমার জেন্ডারও চেঞ্জ? ভাইয়া, ওর কথাই কিছু মনে করবে না, আসলে ওর একটু সমস্যা আছে। ও, সেটা তো আগে বলবেন। কি বললি তুই? আমার মাথায় সমস্যা? আর ওই বেটা, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি? আরে আমাকে মারবেন কেন? আমি কি করছি? বুঝেছি, এই পাগলটা এদিক থাকলে মান সম্মান আর বাসায় নিয়ে যাওয়া লাগবে না, ওকে টেনে নিয়ে আসলাম। কিরে, এইভাবে টেনে নিয়ে আসলি কেন? তো কি করব? তুই তো চুল টান দিছিস, উল্টো আমার নাম দিছিস। ভালো করছি। কয়টা বাজে দেখতো? 2:30। ও মাই গড, টাইম তো অনেক হয়ে গেছে। আজ শেষ আমি। আগে বলবি তো, খালি খাইতেই জানোস। আরো খা কুত্তি, বলে ওকে রেখেই চলে আসলাম। এদিকে জিহাদ ল্যাপটপ অন করে দেখে সবকিছু ঝিনুক তার দরজার সামনেই খোসা ফেলেছে। রাগেও শরীর গজগজ করছে। সাহস কি করে হলো আমার দরজার সামনে খোসা ফেলানোর? একে তো লেট করছে, আবার আমাকে ফেলে দিছে, কষে কয়েকটা মারবো। অফিস ঢুকতে মনে হলো জিহাদ করিডোরে দাঁড়িয়ে আছে আর আমি ঢোক গিলছি ভয়ে। কয়টা বাজে? কি দরকার ছিল অফিসে আসার? এটা কি আপনার পার্সোনাল অফিস পেয়েছেন? যখন খুশি তখন আসবেন। সরি স্যার, আর এমন হবে না। সরি ফর লেট। ফাইল কমপ্লিট হয়েছে সব? স্যার দেখতে হবে, আমি দেখিনি সব। তো সারাদিন করছোটা কি? সব ফাইল নিয়ে আসো। আসছি স্যার। আল্লাহ জানে কপালে কি লেখা আছে, আল্লাহ রক্ষা করো। ফাইল তো কিছুই কমপ্লিট হয়নি, এখন কি করব? বদমাইশি তোর ফাজিলটাকে কি বলবো? স্যার আসবো? আমার তো হাত পা কাঁপছে। আসো, ফাইলগুলো দাও, সব চেক করি। স্যার আসলে সব কমপ্লিট হয়নি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কি করছোটা কি সারাদিন? হ্যাঁ, ফাইজলামি পেয়েছো তুমি? স্যার এরপর থেকে আর ভুল হবে না, সত্যি স্যার, বিলিভ মি। উনি আমার দিকে আসছে কেন? কি করতে চায়? উনি মনে হয় গলা চেপে ধরবে। আল্লাহ, পিছুতে পিছুতে একেবারে দেওয়ালের সাথে লেপটে গেছি। তুমি মনে করেছিলে তোমার কুকর্ম ধরা পড়বে না? খোলার কোষা কেন ফেলেছিলে? স্যার দ্বিতীয়বার আর এমন হবে না প্লিজ। খপ করে আমার হাত ধরে ফেলে, আর এত জোরে ধরে, না পারছি ছাড়তে, না পারছি কিছু বলতে। চোখ দিয়ে আমার পানি বের হয়ে যায়, তবুও ছাড়ছে না। অনেক বেড়েছো তুমি, এবার শাস্তি পাও যেন মনে থাকে। হাত ছাড়ুন, লাগছে প্লিজ। লাগুক, লাগার জন্যই ধরেছি, আরাম পাবার জন্য নয়। স্যার প্লিজ, ব্যথায় কুকিয়ে যাচ্ছি। হাত ছাড়ার নাম নেই, ব্যথা লাগছে অনেক। দেখি ঝিনুকের চোখ দিয়ে বেয়ে পানি পড়ছে, আমি খেয়ালই করতে পারিনি, সাথে সাথে ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি ফর্সা হাত নীল বর্ণ হয়ে গেছে। হাত ছাড়ার সাথে সাথে চলে আসলাম কেবিন থেকে, আর 1 মিনিটও দাঁড়াইনি। চোখ মুছতে মুছতে বের হয়ে গেলাম। পেছন থেকে তিশা অনেকবার ডাকছে, শুনিনি ওর কথা। একদমই ভালো লাগছে না। রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর এইদিকে জিহাদ ভাবছে কাজটা একদমই ঠিক হয়নি। তার একদিনই হয়নি যে অয়েন করেছে তার উপর এমন টর্চার করলো। আসলে রাগ উঠলে তার হিতে জ্ঞান হারিয়ে ফেলে সে। কেবিন থেকে বেরিয়ে পড়ে। ঝিনুক কোথায়? স্যার, ঝিনুক তো কান্না করতে করতে বের হয়ে গেল। ও, ওর বাসা কি চিনো? স্যার, ওদের নতুন বাসা চিনি না। কেন স্যার, কোনো প্রবলেম? না, তেমন কিছু না। বাসায় এসে কলিং বেল বাজানোর সাথে সাথে আম্মু গেট খুলে তো অবাক। একে তো কান্না করতে করতে চোখ গেছে ফুলে, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। কি রে, কি হয়েছে? কান্না করিস তুই? না মা, প্লিজ প্রশ্ন করো না এখন, বলে ভেতরে ঢুকে নিজের রুমের গেট লক করে দিলাম।
আর এদিকে নিশান যখন ক্যান্টিন থেকে বের হতে নিবে তখনই চোখ পড়লো মোবাইল আর পার্স ব্যাগের দিকে। কি বোকামে, মোবাইল লক করে না? মোবাইলে কি পার্সোনাল কিছু থাকতে পারে না? লক তো করবে নাকি? আর চট করেই সোয়ারিট চালু করে মোবাইলে থাকা 560টা ছবি নিয়ে নেয় তার ফোনে, আর আম্মু দিয়ে সেভ করা নাম্বারে কল দেয়। রিং হতে থাকে, বাজতে বাজতে কেটেও যায়, আবারও দেয়, এবার রিসিভ হয়। আম্মু দেখো, আপু কল দিয়েছি। কি যা তা বলিস? ঝিনুক না ঘরে, কল দিবে কেন? ভালো করে দেখ। আরে মা, তুমি দেখো না হয়। তুমি তো কোনো দিনও আমায় বিশ্বাস করো না। ঠিকই তো, রিসিভ কর। আচ্ছা, হ্যালো, কে? আসলে এই ফোন আর 5টা ক্যান্টিনে পেয়েছি, তাই ভাবলাম আসল লোকের কাছে ফেরত দেই। আম্মু তুমি কথা বলো তো, দেখে কি পাগলের মতো কথা বলছে। দে আমাকে। বুঝিস না, সুঝিস না, কল ধরিস কেন? হ্যালো, কে? আন্টি, এই মোবাইলটা আর ব্যাগ আমি পাই স্টুডেন্টে। এখন আমি দিতে চাচ্ছিলাম, কিভাবে দিব? ও আচ্ছা বাবা, তুমি আমাদের বাসায় না হয় আসো, নয়তো আমার ছোট ছেলেকে পাঠাচ্ছি। জায়গার নাম বলো, কোথায় আসতে হবে? না না আন্টি, কষ্ট করতে হবে না, আমি আসছি। জায়গার নাম বলুন। অমুক ঠিকানায় চলে আসো। ওকে আন্টি। কথাটা বলেই কলটা কেটেই নিশান খুশিতে লাফাতে থাকে। তার যেন আর তর সইছে না। মেঘনা চাইতেই বৃষ্টি, পুরো মাথায় হ্যাং হয়ে গেছে। শুধু ঝিনুক আর ঝিনুক বলেই ঝিনুকের বাসার দিকে রওনা দেয়। এদিকে আমি অফিস থেকে এসে একে তো টায়ার্ড, তার মধ্যে কান্না করায় ঘুম চলে আসে। কখন ঘুমিয়ে যাই আর হুঁশ থাকে না। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে যায়। উঠে দেখি সন্ধ্যা 7টা বাজে। মুখ হাত ধুয়ে এই রুম থেকে বের হয়ে যায়। গিয়ে দেখি ক্যান্টিনের এই ছেলেটা। ওহ আল্লাহ, এই মতো আমায় পাগল করে ছাড়বে। একটা গেঞ্জি, তার 3 পিস 3/4 প্যান্ট, ফর্সা দুটো পা দেখা যাচ্ছে, চুল এলোমেলো। আমি তো হা হয়ে গেছি, এত সুন্দর কিভাবে হয় একটা মানুষ? ওই বদমাইশটা এইদিকে কি করে? আবার হা করে তাকিয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। সামনে গিয়ে জুসের গ্লাসে থাকা সব জুস ওর মাথায় ঢেলে দিলাম। তালার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। এটা কি হলো? কি হলো মানে? হা করে তাকিয়েছিলি কেন? আর আমার বাসার সামনে আসছিস কেন, চুরি করতে? দেখো, তুমি যা ভাবছো এসব কিছুই না, আমি তো আছি। বলার আগেই বললাম ফাজলামের জায়গা পাস না। আমার পিছু পিছু আসছিস কেন? বলতেছি হুট করে পিছ থেকে কে যেন ধাক্কা দেওয়ায় আমি তাল সামলাতে না পেরে নিশানের গায়ের উপর পড়ি, আর নিশান সোফায় গিয়ে পড়ে। ও আতশোয়া অবস্থায়, আর আমি ওর উপরে এক হাতে সোফা ধরে আছি, আর এক হাতে নিশানের শার্ট ধরে আছি। পুরো ভরটাই ওর উপর পড়ছে। ও এভাবে আমার উপর পড়ায় আমি তো ভ্যাবাসাকে খেয়ে গেছি। কি হলো? ইস, কত যে ভালো লাগছে। ওর এলোমেলো চুলগুলো আমার মুখের উপর পড়ছে, আরেক হাত দিয়ে শার্ট ধরে আছে, আর চোখের কি টান। আর খেয়াল করলাম ঠোঁটের উপর থাকা তিলটার পুরো নজর কেড়ে নেওয়ার মতো। উহ, আল্লাহ রক্ষা করো। কি হলো? এভাবে আর কত থাকবে? এবার তো ওঠো। শাওনের কথা শুনে লাফ দিয়ে উঠি। শাওনের বাচ্চা, তুই ফেলে দিছিস না আমায়? বলে ও কান ধরে টানছি। আজকে তোকে ঝাড়ু দিয়ে পিটাবো। নেক্সট টাইম আপনাকে যেন আমার বাসার দ্বারের কাছেও না দেখি। যত সব জঙ্গল। আমার পেছন নিছেন কেন, লুচু কোথাকার? তাই আগে বলো, তোমার মোবাইল কোথায়? আমার মোবাইল কোথায় এটাও তোকে বলতে হবে? তুই জানার কে? আমি জানার কেউ না, বুঝলাম। আগে খুঁজে আনো তো মোবাইলটা, এরপর আমি চলে যাব। ঝিনুক রাগে ফুসতে ফুসতে চলে গেল মোবাইল আনতে। রুমে গিয়ে পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজে কোথাও মোবাইল নেই। জিদে ড্রয়ারে এত জোরে টান দেয় পুরো ড্রয়ারের জিনিসপত্র মাটিতে পড়ে এলোমেলো হয়ে যায়। উল্টো আরো রেগে যায় আর চিল্লাতে থাকে, আমার মোবাইল কোথায়? মোবাইল কে নিচ্ছে? বলতে বলতে রুম থেকে বের হয়ে নিশানের দিকে তাকিয়ে থাকে অগ্নি দৃষ্টিতে, আর বলে, মোবাইল কোথায় আমার? আমি কিভাবে বলবো? তোমার মোবাইল না রুমে? এতক্ষণ যে চিল্লালে। আমি জানতে চাইছি আমার মোবাইল কোথায়। চিল্লাইছি তাতে আপনার কি? রিল্যাক্স, গতকাল ক্যান্টিনে মোবাইল আর পার্স ব্যাগ রেখে আসছিলে, এই নাও, এটা দিতেই আসছি। আর বাসা আমি চিনতাম না, আন্টি বলে দিছে। থ্যাঙ্কস। অনলি থ্যাঙ্কস। তো কি কোলে নিয়ে ঘুরবো? ভেঙচিটা দিয়েই চলে গেল। ইস, কি মেয়ে, এত এত ইম্পর্টেন্ট জিনিস এনে দিলাম, শুধু থ্যাঙ্কস দিয়ে উধাও। বাট ভ্যান্সিটা দিছে তাতেই অনেক। আবারও ক্র্যাশ খাইছি। এই মেয়ে আমায় পাগল করে ছাড়বে। রাত 10টায় ঝিনুক বসে বসে শাওনের ড্রয়িং আর্ট করছে। শাওন ঝিনুকের ভাই। আগামীকাল ড্রয়িং করাবে ওর স্কুলে। ঝিনুককে দিয়ে আর্ট করাচ্ছে, আর ঝিনুক কোনো দিনও আর্ট করেনি। আপু, তুমি কি তোমার নিজের মুখটা আর্ট করেছো? কি বললি? আর্টও করে দিব, আর তোর চ্যাটাং চ্যাটাং কথাও শুনবো? বাহ। ক্লাসে বলেছে কোনো প্রাকৃতিক দৃশ্য আর্ট করতেই, আর তুমি সেই কখন থেকে একটা মাথা আর্ট করছো।
আর মুচ্ছু এটা নিয়ে গেলে আমাকে ফেইলের পুরস্কার দিবি। তোরটা তুই আর্ট কর, আমি পারবো না বান্দর। তাহলে আমার পেজ নষ্ট করলে কেন? তুমি পারো না বলতে? নিশান ভাইয়াকে কল দিয়ে বললেই সে আর্ট করে দিত। উনি ভালো আর্ট পারে। নিশানকে? এখন চিনো না? সন্ধ্যায় যার সাথে লড়াই করলা উনিই তো নিশান, আই থিঙ্ক ভাইয়া। একদিনেই এত ভাব করবি তো পড়াচোর। আর্ট না, সাথে তোর পড়াগুলোও তাকে দিয়ে মুখস্থ করিয়ে আনিস। ফেল টুস বছরে বছরে ফেল করতে করতে রেকর্ড করে ফেলছে। ফেল করো না তো, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। কি কি আমার আলেম ভাইটা, তুই পড়বি না আর তোকে আল্লাহ পরীক্ষা নেবে? ভালো কথাই তো শিখছিস। আর যদি ওই ছেলের সাথে তোকে দেখি খাট ধাক্কা দিয়ে বের করে দিব। যাও যাও যাও। এর মাঝে তিশা কল দেয়। আর কিছু বলতে পারলো না ঝিনুক। হ্যাঁ তিশা বল, এত রাতে কল দিছিস? কাকে মার্ডার করতে হবে? তুই লোকটারে ধরে রাখ, তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসছি। যদিও মজা করেছি, এইদিকে আমার শয়তান ভাইটার চেহারা দেখার মতো হয়েছে। ভয়ে কাচুমাচু হয়ে বলছে, আপু তুমি কাকে মারতে যাবা? আমি কিন্তু আম্মুকে এক্ষুনি বলবো। তুই যদি আম্মুকে বলবি তাহলে আজ রাতে তোর খবর আছে। তুই তো আমার সাথেই ঘুমাস না? তো কি হয়েছে? কিছু না, আম্মুকে কিছু বললে ভূত রাতে তোর পা টান দিবে আর 1 পা খাট থেকে নামাবি না, কেমন? আচ্ছা। এত রাতে বাইরে আসতে বললি? তুই কোথায় শাকচুন্নি? এই তো আর 2 মিনিট। এতক্ষণে আসার সময় হলো তোর, বদমাইশ মাইয়া? বল এখন কি বলবি? চল না দোস্ত। আচ্ছা ঝিনুক, একটা কথা বলতে, মানে কি জন্য ডাকছি এটা বলবো। বল, আমি তো আর তোর মুখ ধরে রাখিনি। আমি জিয়া স্যারকে ভালোবাসি, প্লিজ কিছু কর তুই। আমি জানি তুই হেল্প করতে পারবি, প্লিজ দোস্ত। কি সব বলছিস? আমি পারবো না, ওই বজ্জাতটা চট দিয়ে আমার সব দাঁত ফেলে দিবে। প্লিজ দোস্ত, না করিস না। ওকে ছাড়া বাঁচা অসম্ভব, মরেই যাব আমি। সবাই স্বার্থপর, কেউ আপন না। চুপ কর তো, নাকা কান্নাকাটি অফ কর তো, ভাবতে দে, দেখি কি করা যায়। পাক্কা তো? না হলে কিন্তু আমি মরে যাব। আরে বান্দরনি, এখনই মরে যা। ওই রাক্ষসটার মাঝে কি দেখছস যে মরেই যাবি না পাইলে? আমি এত কিছু বুঝি না। জিহাদকে তুই এনে দিবি প্লিজ। তুই স্যারের বিয়ে একমাত্র তুই পারবি, প্লিজ প্লিজ। ওকে ডান, বাট আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। দোয়া করতে থাক। পরের দিন সকালে ঝিনুক অফিসে যায়। এমন স্বাভাবিক আচরণ দেখে তো জিহাদ অবাক। গতকালের রিয়েক্টের সাথে আজকের চুল পরিমাণ মিল নেই। কাজ করছে, কথাবার্তা কম, টুকটাক হাসছেও। যা সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখছে জিহাদ। ল্যাপটপ অন করে ঝিনুককে কল দেয়। হ্যালো। হ্যাঁ বলুন, কি করতে হবে? এই মেয়ে, তোমাকে কিছু বলেছি, তুমি আমার রুমে আসো। ওকে স্যার। ঝিনুক কল রেখে জিহাদের রুমে ঢুকতেই জিহাদ বলে ওঠে, গেট লক করে আসো। স্যার করছি। এখন বলুন কি করব? গতকালের জন্য আমি দুঃখিত। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা বলতে পারো আমার মুদ্রা দোষ। আর তুমি যে কাজগুলো করেছো তা ঠিক করো না। দ্বিতীয়বার যেন এমন কাজ আর না করো। ওকে স্যার। ও ভুলে গেছি, সব ফাইল কমপ্লিট স্যার। এই নিন ফাইলগুলো, আর কাজ বুঝিয়ে দিন কি করতে হবে। হ্যাঁ বলছি। এইবার দেখবে ঝিনুকের বহুরূপী রূপ। তোমাকে তো আমার জালে ফেলবোই। এরপর তোকে আমি মাটি চাপা দিয়ে তিশার কাছে ছুঁড়ে ফেলবো। আপাতত কোনো কাজ নেই, এখন আসতে পারো। কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, মিথ্যা বলো না। স্যার তেমন কিছু না। লুকাচ্ছ তুমি? ঠিক করে বলো কি হয়েছে। তুমি তো দমে থাকার মেয়ে না। স্যার আসলে ফ্যামিলির চাপ দিচ্ছে, আর এখন আমি মেন্টালি ভাবে একদম প্রস্তুত না। কি করব এখন বলেন? কেন, কি সমস্যা? ছেলে কি ভালো না? কান্না করছো কেন? আমার ওই ছেলে একদম পছন্দ না। ফ্যামিলি টাকাওয়ালা দেখে বিয়ে দিচ্ছে, বাট ছেলে অনেক অনেক খারাপ, নেশা করে। এখন আমি যা বলি এটার অ্যান্সার দাও। বলেন স্যার। তোমার কাউকে ভালো লাগে, আই মিন পছন্দ আছে? স্যার থাকলেও কি ভাবতে পারবো? মনেরটা মনে পুষে রাখতে হবে। আমাদের মতো লো ক্লাস ফ্যামিলির মেয়ে কি পছন্দ করবে? সরাসরি না করে দিবে। এইভাবেই ঠিক আছি। এই কষ্ট সহ্য করতে পারবো, বাট তার দেওয়া কষ্ট সহ্য করতে পারবো না। তোমার কাকে পছন্দ সেটা বলো। সে লাখপতি না কোটিপতি হলেও তোমার কাছে এনে দিব। ওই ছেলের কত কোটি টাকা লাগবে দিব, বাট তোমার সাথে বিয়ে দিব। ছেলের অ্যাড্রেস নাম্বার দাও। স্যার এখন না বলি, বিকেলে বাহিরে না হয়ে বলবো। ঠিক আছে যাও এখন। আর কোনো টেনশন করো না, কান্নাও করতে হবে না। থ্যাংক ইউ স্যার বলে তাকে জড়িয়ে ধরলাম। আচমকা জড়িয়ে ধরিয়ে উনি হা করে আছেন। আমি তাড়াতাড়ি ছেড়ে চলে আসলাম নিজের কেবিনে। আমাকে জড়িয়ে ধরলো কেন? এখনো শিশু সুলভ আচরণ রয়ে গেছে, পাগলি একটা।
যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ না, মনটা পুরাই ফ্রেশ। কিছুক্ষণ আগে না কান্না করলো, আবার এখন হাসছে। কেবিনে বসতে তিশা বলল, কিরে এত খুশি কেন রে, কি হয়েছে? বলবো সব। বসতে দে আগে। বসতে নিব, টুং করে মেসেজ আসে। চেক করে দেখি আননোন নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ। ফার্স্ট মেসেজ, ঝিনুক অনেক মিস করছি তোমায়। কেমন আছো তুমি? প্লিজ রেসপন্স করো, ওয়েট করছে তোমার জন্য। তোমার কণ্ঠ শুনবো বলে এখনো ব্রেকফাস্ট করিনি। একবার কলটা রিসিভ করো প্লিজ, প্লিজ কল রিসিভ করো, নয়তো মেসেজ রিপ্লাই দাও। আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। বারবার তোমার মেবি ফেসটার উপর প্রেমে পড়ে যাই। আল্লাহর কসম, এবার যদি মেসেজ রিপ্লাই বা কল না ধরবে আমি নিজের ক্ষতি করে ফেলবো। কিন্তু ঝিনুক, এই লাস্টবার বলছি, কল ধরো প্লিজ। মাই সুইট হার্ট, আই লাভ ইউ টু। ঝিনুক মেসেজ পড়তে পড়তে কল দেয়, আবার ভুলবশত কল রিসিভও হয়, আর হ্যালো বলে, আর সাথে সাথে কলটা কেটে দেয়। আননোন নাম্বার। থ্যাঙ্কস এ লট মাই ডিয়ার ঝিনুক, আমার কথা রাখছো তুমি। আই লাভ ইউ ঝিনুক, আই উইল মিস ইউ, আই অলসো মিস ইউ। আমার কথা রাখার জন্য তোমার সারপ্রাইজ আছে, ওয়েট করো, টাইম মতো পুষিয়ে যাবে। ঝিনুক মেসেজ দিল এবার। কি আপনি আমার নাম জানেন, সব জানেন, আমার তো আপনাকে জানা দরকার। তোমার খুব কাছের কেউ, বাই ডিয়ার, আই লাভ ইউ। আজকের দিনটা শুরু তোমায় দিয়ে হলো, থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না। অদ্ভুত তো, কিছুই বুঝলাম না। মানে কি না জানি কোন পাগলা গারদের পাগল ছাড়া পেয়ে পাগলামি শুরু করছে। দেখি কি গিফট দেয়, এরপর ওরে ধরবো, মুখটা আগুনে পুড়িয়ে দেব। এত কিছু বলার কে, খালি একবার সামনে পাই বুঝাবো। বিকেলে ঝিনুক আর জিহাদ রেস্টুরেন্টে বসে আছে। ঝিনুকের ফেস গ্লাস মারছে, চোখের কোনা চিকচিক করছে। যখন জিহাদ দেখলো কথা বলছে না, নিজেই বলে উঠলো। ঝিনুক একটু নড়ে চড়ে উঠলো, মাথাটা উঁচু করে তাকালো জিহাদের দিকে। শুনো মেয়ে, আমার প্যাচ গ্যাস কথা মোটেও পছন্দ না, যা বলার ডিরেক্ট বলবা। স্যার, আমার আপনাকে পছন্দ। জিহাদ মাত্র কফিটা হাতে নিয়ে এক চুমুক দেয়। এই কথা শুনে হাত থেকে কফি তো পড়তেই যায়, সাথে নাকে মুখে উঠে যায়। চেহার থেকে দাঁড়িয়ে যায় আর ইশারায় বলে। ঝিনুক সাইড ব্যাগ থেকে বোতল বের করে দেয়, ঢকঢক করে পানি খেতে খেতে বলে, তুমি ঠিক আছো তো ঝিনুক? স্যার, এটাই সত্যি। আর আপনি তো বললেন যা বলার ডিরেক্ট বলতে। আর যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আমার রাগ সম্পর্কে তো তুমি অজানা নও। কোনো চাটুকারিতার চিহ্ন দেখলে কি যে হবে তোমার তা তো বুঝতেই পারছো। এখন না হয় বলি। স্যার, আমার আপনাকে ভালো লাগছে, সরাসরি বললাম। এখন আপনি যা বলবেন তাই হবে, আমি কোনো চাপ দিচ্ছি না। কিন্তু তোমার এমন দ্রুততার কথার মাঝে সন্দেহের গন্ধ পাচ্ছি। বদমাইশ একটা, এখনই সন্দেহ করতেছে, না জানি কি বলে। তোরে তো আমি পিটিয়ে হনুমানের কাছে রেখে আসতে মন চাইছে। ও তো স্যার, আমি উঠি। তোমাকে কি আমি উঠতে বলেছি? আপনি তো আমাকে নিয়ে কনফিউজড, কি করব? আপনি তো আমাকে বিলিভই করতে পারছেন না। এখানে আমার কি করার আছে? ওর হাত ধরে বললাম বসো। আমি আমার ডিসিশনটা এখনো বলিনি, আর না শুনে যাওয়াটা অন্যায়। আমি তোমাকে এখানে ডাক দেইনি, তুমি আসতে বলেছো। সো ফাইনাল ডিসিশন না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে। না জানি আমি কোন বিপদে পড়ি ওই শাকচুন্নির জন্য। হ্যাঁ স্যার, আমি শুনছি, আপনি বলুন। ভয় পাচ্ছ কেন? এনি প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না, আপনি বলুন। বসতে বলছি তোমায়। এক কথা কতবার বলতে বলো তুমি? তুমি তো ভয় পাচ্ছ, নিশ্চয়ই কোনো চাল করে আমাকে ফাঁসাতে চাচ্ছ না তো? যদি তোমার ইচ্ছাই হতো তাহলে নিঃসন্দেহে আমার কথা শুনতে, বাট তোমার হাত ধরার সাথে সাথে তুমি কাঁপছো। তুমি কি করতে চাচ্ছ? ওনার কথা শুনে তাড়াতাড়ি চেয়ারটা টেনে বসলাম। আসলেই সাইকো না হলে এমন থ্রেট কেউ দেয় না স্যার। তেমন প্রবলেম না, গরম লাগছে তাই আর কি। ফ্যান কোথায়? হোয়াট? ফ্যান তো তোমার মাথার উপর ঘুরছে। আর কি আবল তাবল বলছো? ইয়া আল্লাহ, কোন বিপদে ফেললা? কি থেকে কি বলছি স্যার, আপনার মতামতটা? আমি রাজি, যদি বলো আগামীকাল তোমার বাসায় যাব আমার ফ্যামিলি নিয়ে। কি বলো তুমি? স্যার, আগামীকালই? ঠিক আছে, আমি রাতে জানাবো, এখন আসি। কিভাবে জানাবে তুমি? ফোন নম্বর না দিলে কিভাবে জানবো? আর হ্যাঁ, আজ থেকে কিন্তু তোমায় বউ জান, সুইটার, ডিয়ার সব বলেই ডাকবো। একটা রিলেশন বা স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে এমনটা। কি? সম্ভব না স্যার, এখনো বিয়েই হয়নি, কেন করব? আর আমি কি আপনাকে বিয়ে? হ্যাঁ বলো, কি বলছিলে? এটাই তো বলতে চেয়েছিলে যে কষ্ট করে আপনি কেন বলবেন আমি বলবো, তাই না সুইটার? বিয়ে তো কয়েকদিনের মধ্যেই করবো, আর চমকানোর কি আছে? তোমাকে তো আর রাতে আমার বাসায় আসতে বলিনি, শুধু একটু একটু আদর করে ডাকবো, এতে কিসের প্রবলেম? আর রাতে আসলেও প্রবলেম নেই, হবু বউ তুমি। আমি এবার গেছি, কার মরা আমার ঘাড়ে জুটলো। আমাকে এবার পিষিয়ে তরকারিতে ঝোল বানিয়ে খাবে।
কোথায় আমি ফাঁসাবো আমাকে? আমার জেলে ফাঁসিয়ে ফেলছে। না স্যার, এখন কিছু বলতে পারবেন না। যা বলার বিয়ের পর। এর আগেই মোবাইলটা ছো মেরে নিয়ে নেয়। আর আমার তো কলিজে বের হওয়ার উপক্রম। সকালের মেসেজ এমনি কাটা হয়নি, যদি দেখে আমি শেষ। ভয় পাবার কিছু নেই, কোনো পার্সোনাল কিছু দেখছি না, জাস্ট নাম্বারটা নিয়ে দিয়ে দিব। আমার হাত পা সমানে কাঁপতেছে, কিচ্ছু দেখছিও না কি করছে। নাও তোমার মোবাইল, আর 2টা পিক নিলাম, ভালো লেগেছে। তাছাড়া তুমি তো আমার বউই, জিজ্ঞাসা না করলেও চলে। তবু তোমার স্বাধীনতা আছে বলে কথা। সাথে সাথে মোবাইলটা নিয়ে ব্যাগে ঢুকালাম। স্যার আমি যাই প্লিজ, লেট হচ্ছে। এত তাড়া কিসের? আরও একটু সময় না হয় থাকো। আমি তো তোমার হাজবেন্ডই, বাসায় কিছু বললে বলবা হবু হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করছো। হ্যাঁ বলবো, বলে দৌড় দিয়ে বের হয়ে গেছি। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কি বিপদেই না পড়ছি। আরো সাবধান হতে হবে, না হলে বাস। বিয়ে হোক তারপর না হয় দেখবো। এখন তো খাঁচায় বন্দি হয়ে গেলাম। তাড়াতাড়ি ফোন বের করে কল দিয়ে তিশাকে বললাম আগামীকাল তোদের বাসায় জিহাদ যাবে, রেডি থাকিস। সত্যি তোরে ধরে তো আমার কিস দিতে মন চাচ্ছে। এত তাড়াতাড়ি কেমনি কি করলি? আমি জানতাম তুই পারবি। তাড়াতাড়ি বল, আমার যে আর তর্স হয়েছে না। 10 কথার এক কথা, তুই যে আমাকে জেলের ভাত খাওয়াবি এটা আমার কপালে ফিক্সড আছে। বুঝতে বাকি নাই, জিহাদ ওর ফ্যামিলি এনে বিয়ের কথা পাকাপাকি করবে। রাস্তায় বাসায় আসতেছে। কি? তাহলে তো বিয়ে তোরই হবে। তুই এমন বেইমানি করতে পারলি? আমার বেস্ট হয়ে আমি ভাবতেও পারিনি। শাকচুন্নি বট গাছের জটওয়ালা বুড়ি, আমার কথা না শুনে উল্টাপাল্টা বললে কল কেটে দেব কিন্তু। তোর যা মন চায় কর। না না, কাটবি না। আগে আমাকে জিহাদের কথা বল। ওকে অনেক মিস করছি। আই লাভ হিম। হ্যাঁ, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ করবি হারামজাদি। শোন, জিহাদ জানবে আমার সাথে ওর বিয়ে, বাট হবে তোর সাথে। শিওর থাক, প্ল্যান করাই আছে আমার। এই তো আমার জানের দোস্ত, তুই অনেক ভালো। তোর মতো পেতনি আর হয় না। জিহাদকে বেশি ভালোবেসে ফেলেছি। ওকে নিয়ে ভাবতে ভাবতে আমার ঘুম উদা হয়ে গেছে। চোখ বুঝলেই জিহাদকে দেখি, চোখ খুললেও জিহাদকেই দেখি। হ্যাঁ, এরপর চোখ বুঝলে 4 চোখ দিয়েই দেখ। এবার বাই। যে ধকল গেল, এখনো যে বেঁচে আছি তাই ভাবতেছি, কলিজা ফাটেনি। ঝিনুক বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। চিৎকার দিতে নিলেই নিশান ঝিনুকের মুখ চেপে ধরে খাটে বসায়। ঝিনুকের একে তো ভয়, আর নিজের রুমে এই অসময়ে ছেলেকে দেখলে কে ঠিক থাকতে পারে বলেন। ঝিনুকের ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। হাত দিয়ে নিশার হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। শেষে কিছু না করতে পেরে হাতে কামড় বসিয়ে দেয়। নিশান মুখ ছেড়ে দিয়ে হাত ধরে অগ্নিদৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে থাকে। ঝিনুক ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। একটু স্বাভাবিক হয়ে বলতে থাকে, আপনি আমার রুমে কি করেন? কিভাবে আসছেন? গেট লক থাকার পরও? কি হলো, বোবা নাকি আপনি? বের হবেন নাকি আমি চিৎকার দিব? বলার সাথে সাথে নিশান ধাক্কা দিয়ে ঝিনুককে দেয়ালে চেপে ধরে। রাগে যেন পুরো শরীর কিটকিট করছে। জিহাদের সাথে তোমার এত কি আছে ওর ভিতর? আমাকে ভালো লাগে না তাই না? জিহাদ যে ব্র্যান্ডের পারফিউম লাগায় আমিও লাগাই, যে ডিজাইনের শার্ট পরে আমিও পরি, তাহলে ওর কিসের সাথে তুমি আমাকে তুলনা করো? দ্বিতীয়বার তোমাকে জিহাদের সাথে দেখলে তোমাকে কিছু বলবো না, বাট জিহাদের চিন্তা কবর দিয়ে লাস্ট ওয়ার্নিং। সবগুলো কথা মাথার উপর দিয়ে গেছে, মানেটা কি? চিনি না জানি না আমাকে শাসন করতে আসছে, তাও আবার আমার বাসায় এসে থ্রেট দেয়। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে নাকি? স্টপ, হু আর ইউ? আমি অলওয়েজ আমার নিয়মে চলি। সো গেট আউট, ইটস মাই হোম, নট ইউর ওন হোম। আন্ডারস্ট্যান্ড মিস্টার নিশান? হাত সরান, নয়তো থাপ্পড় দিব আপনাকে। আমার যার সাথে কথা বলতে ইচ্ছা হবে তার সাথেই বলবো। নিশান ছিটকে গিয়ে বিছানায় পড়ে। মন চাইছে চট দিয়ে হাতের 5 আঙুলে দাগ বসিয়ে দিই। ওর বিছানায় সোজা শুয়ে পড়লাম। উঠুন আমার বিছানা থেকে। কি সমস্যা? এটা কি আপনার বাসা পেয়েছেন? আপনি যাবেন না তাই তো? আম্মু? বলো তোমার আম্মু কি ভাববে? একটু ভেবে দেখো তো, এত চালাক মেয়ে যদি বোকামির মতো কাজ করো, এটা কি তোমার কাছে আশা করা যায় মিসেস আহমেদ? মিসেস আহমেদ শোনা মাত্রই ঝিনুক হাতের কাছে থাকা কলমদানিটা নিশানের কপালের দিকে ছুঁড়ে মারে আর চিৎকার দিয়ে বলে, বের হয়ে যা আমার বাসা থেকে, না হলে তোকে পুলিশে দেব, তোকে মেরে ফেলবো। যা সামনে পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। নিশান বুঝতে পারে ঝিনুক রেগে গেছে, জাস্ট এটা বলে। নিশান পারে না এমন কিছু অসম্ভব বলতে নেই বলেই তাড়াতাড়ি ব্যালকনি টপকে চলে যায়। এদিকে ঝিনুকের চিল্লানি শুনে ঝিনুকের মা বাবা শাওন গেট বাইরাতে দিতে থাকে আর বলতে থাকে, গেট খুল ঝিনুক, কি হয়েছে? কি ভাঙিস? ঝিনুক, মা গেট খোল প্লিজ, কি হয়েছে তোর? ঝিনুক গেট খুলে ও মার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে গিয়ে থেমে যায়। বিড়াল ঢুকছে কেমনে? তোমরা এতগুলো মানুষ বাসায় থাকতে? বিড়ালের মতো এমন ভাঙচুর চিল্লাবি
হার্টের রুগী হলে আজ ঠিকই স্ট্রোক করতাম। বলেই চলে যায়। আপু, বিড়াল নাকি বিড়াল রূপী কোনো মানুষ বলো তো? যাবি আমার সামনে থেকে বেয়াদব, বের হ তুই। বলে ঠাস করে গেটটা লাগিয়ে দেয়। 2 মিনিটও হয়নি জিহাদের কল আসে। কল কেটে দেয়, আবারও আসে, রিসিভ করে। কল কাটলে কেন? তোমার সাথে কে ছিল বেবি? স্টপ। কিসের বেবি? কিসের আমি? আপনার বউ লাগি। আমাকে এসব বলছেন আর বলবেন না আপনি। 100 বার বলবো আর রাগ হবার কি আছে মিস চিনু? এটা তো সিম্পল, ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। 1 সেকেন্ডের ভিতর লেট হলে তোমার বাসায় চলে আসবো কিন্তু। এই না না, আমি কল রিসিভ করছি, একটুও লেট হবে না। গুড। জিয়াদের সাথে ভিডিও কলে কথা বলে দিন পাকাপাকি করে আগামীকাল আসবে। কল কাটার পর ঝিনুকের মনে আসে যে জিহাদ তো ওর বাসায় চিনে না, কি বোকাটা বানিয়ে কল রিসিভ করালো। পরের দিন সকালে ঝিনুক হালকা সাজগোজ করে বের হয়ে যায় তিশাদের বাসায় যাওয়ার জন্য। তিশার কল। হ্যাঁ বল, আমি আসছি, এই তো 10 মিনিট। আই তাড়াতাড়ি, ওরা কল দিয়েছিল কিছুক্ষণের মাঝে চলে আসবে। আন্টি আঙ্কেলকে ম্যানেজ করছিস তো নাকি ঝামেলা পাকাবে? আম্মুকে অনেক বুঝেছি, বাট আব্বু তো মানছে না, তাই বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা থাক, আমি এসে আঙ্কেলকেও ম্যানেজ করব। আন্টি আঙ্কেল জানে তো যে তারা আমার ফ্যামিলি মেম্বার সাজবে, এরপর তো বিয়ের সময় যা হওয়ার হবেই। সব বলাই আছে। আচ্ছা রাখি, তুই আয়। কল কেটে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ওদের বাসায় ঢুকে আমার আওয়াজ পেয়ে তিশার আম্মুর গলা জেপটে ধরে বলে, তুই এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলি? আগে আমার পেছন ছাড়তি না, আর এখন মনেই পড়ে না? ভুলে গেছিস? তোর আব্বু আম্মু কেমন আছে? আন্টি কে বলেছে মনে পড়ে না? চলে আসছি তো, বাসায় ঢুকতে দাও, কাজ আছে অনেক। মা, তোরা যেগুলা করছিস বেঈমানি আর বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছিস। যদি এই ছেলেটা জানতে পারে কি হবে তা কি জানিস? তোকে যেহেতু ছেলেটা পছন্দ করে, বিয়ে করে নে। তিশার চিন্তা আমি করব না, শুধু শুধু ঠকাস না। আন্টি এত বেশি বুঝো না তো, তিশাকে আমি বেস্ট ফ্রেন্ড না, নিজের বোনের মতো ভাবি। সো ওর জন্য আমার জীবন দিতে হলে তাই দিব, আর সামান্য বিয়ে কিছুই না। এইসব রাখো, ও শুনলে কষ্ট পাবে। আমি আগে যাই ওর কাছে, আর আঙ্কেল আসলে ওনাকে বোঝাবে। কথা তো শোন। রুমে গিয়ে তো আমি তবধা খেয়ে গেছি, শাড়ি টাড়ি বের করে অস্থির। আমাকে দেখে তিশা বলছে, কোনটা ভালো লাগে বলতো? তো রেডি হয়ে নে, আমিও রেডি হচ্ছি। তুই হ, আমি হব না। চুপচাপ রেডি হয়ে নে। আমি শাড়ি পরতে পারি না, তুই হেল্প করবি। কি পারিস? খালি নাচতে আর চিল্লাতে? কথা মেপে বলিস। তোর বিয়ে আমি দিচ্ছি, যেমন কথা বলতে পারি তেমনি কাজও করতে পারি। কথা কম, একজনের বিয়ে দিচ্ছি, কত সোয়াব পাবো, আর তোমার মনে তো বোম ফুটতেছে। চুপ কর, খালি বেশি কথা। ঝিনুক তিশার হেল্প নিয়ে শাড়ি পরে নিল। বেশি সাজেনি, শাড়ি আর হালকা গোলাপি কালার লিপস্টিক, ব্যাস হয়ে গেল। তিশা গাঢ় সাজ আর সবুজ কালার শাড়ি পরেছে, দুজনকেই ভালো লাগছে। বাট ঝিনুককে একটু বেশি চুল সাইডে নিয়ে হালকা করে বেনি করে সাইডে নেয়, আর তিশা চুল ছেড়ে দিয়েছে, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই বাহির থেকে তুমুল বাড়ি দিতে থাকে গেটে। গেট খুলো দেখে ছেলেপক্ষ চলে এসেছে। চল এখন বের হই। রুম থেকে বের হয়ে দেখে সোফায় জিহাদ বসে আছে। জিহাদ তো ঝিনুককে দেখে দিন দুনিয়ার খবর ভুলেই গেছে মনে হয়, পৃথিবী উল্টে গেছে। এ কাকে দেখছে যেন চোখ তার পলক পড়ার নামই নিচ্ছে না। এতটাই ভালো লাগছে নর্মাল সাজে, চোখের পাতাই পড়ছে না। জিহাদের ঘোর কাটে যখন ঝিনুক ওর চোখের পাতা ধরে টান দেয়। চোখে কি ঢুকলো? এমন হাঁ করে তাকিয়ে থাকলে চোখে তো কিছু না কিছু ঢুকবেই। তো মেয়ে পছন্দ হলো? জিহাদ ঝিনুকের দিকে চেয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে বলে, মেয়ে পছন্দ না হওয়ার কি আছে? ঝিনুক এত টাইম মাসতে থাকলো, এ কথায় লজ্জা পেয়ে গেল। ঝিনুকের এই লজ্জা পাওয়াটা তিশার নজর এড়ালো না। মেয়ে তো দুটাই পছন্দ, কোনটা নিয়ে যাব ডিসিশন নিতে পারছি না। একটার সাথে আরেকটা ফ্রি নাকি বিয়ান সাহেবা? আসলে ওরা ফ্রেন্ড তো, তাই আর কি। আসলে আপনারা ঝিনুককে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছেন কেন? আর টাকা পয়সা থাকলেই কি ছেলে ভালো হয় নাকি? তার চরিত্রের বিচার না করে বিয়ে দিতে নিয়েছিলেন কেন? আপনারা মানুষকে বিবেচনা করেন নাকি টাকা পয়সাকে? মানুষ এখন মাটির শরীরের মধ্যে যে ভালো মন্দ, চরিত্র, ব্যবহার, শালীনতা, ন্যায় বিচার বিবেচনা না করে কাগজের তৈরির টাকায় আকৃষ্ট হয়ে গেছে। বলেই জিহাদের বাবা হু হু করে হাসতে থাকে। জিহাদের এই কথা শুনে ঝিনুকের মুখে হাসি উড়ে যায়, উল্টো ভয় পাওয়া শুরু করে দেয়। এসব বলার মানেটা কি? আমি ঝিনুকের সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই, সেই পারমিশন আছে কি? তিশার আম্মু ঝিনুকের দিকে তাকিয়ে আছে, কি বলবে হ্যাঁ নাকি না। ঝিনুক ইশারায় দিয়ে বলল হ্যাঁ বলতে। সাথে সাথে তিশার আম্মু বলল, জিহাদ বাবা যেতে পারো, সমস্যা নেই তো। ওকে। ঝিনুক গিয়ে তিশার রুমে ঢুকে পড়ে। জিহাদ রুমে ঢুকতেই গেট লক করে দেয়। ঝিনুক পাশ ঘুরে কিছুটা সংকোচ আর ভয় নিয়ে বলে, গেট লক করলেন কেন? পিচ্ছি বুঝো না কেন, গেট লক করছি।
দেখুন কি বলতে চান তাড়াতাড়ি বলুন। এই যে সামনে আসবেন না, একদম না, দূরে দূরে। ওর এমন কাণ্ড দেখে ফেটে ফেটে হাসি আসছে। আহা, আমি কোথায় তোমার সামনে গেলাম, তুমিই তো পিছাচ্ছ। মিথ্যা কথা বলেন, আপনি বলে সামনে আসছেন না, আসছেন তো। দেখলাম পিছাতেই আছে। ঝিনুক, পিছনে তেলাপোকা তেলাপোকা। তোমার শাড়িতে দেখো, তোমার চুলে। আম্মু, আব্বু, তেলাপোকা তেলাপোকা। আম্মু, আব্বু, তেলাপোকা পোকা, তেলাপোকা তেলাপোকা আমাকে মেরে ফেললো বলছে আর শাড়ি ঝাঁকাচ্ছে, চুল এলোমালো নাড়াচ্ছে, শাড়ির আঁচল ঝকাচ্ছে। চুল এলোমেলো হওয়ায় খোলা পিঠে চুলগুলো বিচ্ছে। আরো মনে করছে তেলাপোকা হাঁটছে ওর পিঠ দিয়ে। আহ, কত তেলাপোকা তেলাপোকা, আপনি একটু সরান না। আমার পিঠে মনে হয় সব তেলাপোকা, একটাও সরছে না, শুধু কামড়াচ্ছে। আঁচল ধরে টানতে টানতে পিন খুলে আঁচলটা এখন অনেকটা সরে যায়। এদিকে ঝিনুকের বেতাল হয়ে আছে, ও শুধু মনে হচ্ছে খালি তেলাপোকা। জিয়াদ এতটা সময় ওকে দেখে হাসলেও শাড়ির দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় আর বলে, কোনো তেলাপোকা নেই, আমি মজা করছিলাম। না, আপনি ঠিক বলেছেন, প্লিজ দেখেন না কত তেলাপোকা আমার পিঠে পিড় পিড় করছে। মজা করেছি তখন। নাও, ডোন্ট ফান। আর তোমার শাড়ি ঠিক করো। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। আমার পিঠে তেলাপোকা দৌড়াচ্ছে। বলেই পিঠ ঘুরিয়ে আমার দিকে দিল। এসবের মানে কি ঝিনুক? তোমাকে বললাম এত টাইম মজা করেছি, আর তুমি একই কথা বারবার বলছো। প্লিজ আপনি ভালো করে দেখেন না, তেলাপোকা হতেও পারে, নয়তো পিড় পিড় করছে কেন? একটু বোঝার ট্রাই করেন। আও। এক তেলাপোকা শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে গেছে। পিছনের সব চুলগুলো এক করে সামনের দিকে দিলাম। পিঠের পিছনে ব্লাউজের হুকে কিছু চুল আটকে বারবার বিচ্ছে। চুলগুলো হুক থেকে সরিয়ে সামনে ওর হাতে ধরিয়ে বললাম, এই কয়েকটা চুলের জন্য তেলাপোকা তেলাপোকা করছিলে? এগুলো তেলাপোকা ছিল। ও সরি, থ্যাঙ্কস। এবার ঝিনুকের লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে। সামান্য কয়েকটা চুল আর ও কি তেলাপোকা তেলাপোকা করছে। চোখ শাড়ির দিকে পড়তেই দেখে আঁচল নিচে পড়ে আছে। তাড়াতাড়ি পড়তে নিলেই জিহাদ বাধা দেয় আর পেছন থেকে শাড়ির মাঝে হাত ঢুকিয়ে প্যাট চেপে ধরে। নড়াচড়া করবে না, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। আরে সরেন তো, কি তাজ্জব ব্যাপার। হাত সরান লুচু, ইলেকট্রিক ইল একটা। মুখটা ওর ঘাড়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বললাম, এত কষ্ট করে তেলাপোকা সরালাম, আমার লাভ হলো কি? বিনিময়ে কি দিবে? এইটুকু হেল্পের জন্য বেশি হয়ে যাচ্ছে কিন্তু। পেট থেকে হাত সরান প্লিজ, সুরসুরি লাগছে। আগে বলো কি দিবে, তাহলে ছাড়বো, আর নয়তো এইভাবেই থাকবো। বলে ওর কানের লতিতে হালকা করে কামড় দিলাম। কানে হাত দিয়ে বললাম, বেশি বেশি হচ্ছে, আমার সুরসুরি লাগছে। উফ, কি যন্ত্রণা। এত সুরসুরি কোথায় রাখো? আমায় কিছু ধার দাও, নাকি তোমার শরীরের সাথে ঘষা দিতে হবে যেন আমারও সুরসুরি আসে? আর এত মুচড়াচ্ছ কেন? চুপ করে থাকো। বলে ওর ঘাড়ে ঠোঁট বসালাম আর গভীর করে চুমু দিতে নিলেই, আর কত টাইম কথা বলবে? এবার তো বের হও, নাকি এতক্ষণ ধরে গেট খটখট করছি, কোনো সাড়া নেই? অনেক জ্বালিয়েছে, সরবেন নাকি চিল্লাবো? আর আপনার সামনে আসবো না। যা করলেন বলে শাড়ি আর চুল কোনো মতো ঠিক করতে লাগলাম। আমাদের রোমান্টিক মুডটাই নষ্ট করে দিল। আসতে হবে, আসবে না, আসতে বাধ্য। বিলিভ হলো না, আবার আসবে আমার স্পর্শ। চুপ, আপনার ফালতু কথা রাখেন আপনার কাছে। বলে পেট থেকে তার হাত সরিয়ে গেট খুললাম। তিশার মুখ দেখে বুঝতে পারছি ও রেগে আছে, বাট আমার কি করার আছে। পেছন ঘুরে দেখি জিহাদ ওভাবেই দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। ভেঙচি দিয়ে বের হয়ে গেলাম রুম থেকে। এরপর উনি বের হলো। কথা কি হলো, নাকি একদিনে সব কথা বলবি? না, আসলে তেলাপোকার উৎপাত। কথা শেষ না হতেই, কি কথা বলবেন? ওটা বললে ভালো হতো, ভালো হতো। সবাই চলে যায়, বাট ঝিনুকের কেন জানি মন বলে একবার ব্যালকনিতে যেয়ে দেখি তো। দৌড়িয়ে গিয়ে ব্যালকনি ধরে দাঁড়াতেই দেখে নিচে জিহাদ দাঁড়িয়ে আছে। ওর বাবা তাকে টানছে, বাট ও ঠাই দাঁড়িয়ে আছে। ঝিনুকে দেখে নড়ে চড়ে দাঁড়িয়ে ইশারায় ফ্লাইং কিস আর চোখ টিপ দিয়ে গাড়িতে চড়ে। ঝিনুক এটা দেখে হেসে দেয়। ঝিনুক ব্যালকনি থেকে বের হতেই ঠাস করে একটা চড় দেয় তিশা। তিশা, তুই আমাকে মারতে পারলি? আমি কখনো ভাবতেই পারিনি তোর জন্য কি না কি করেছি, আর তুই কেন মারলি? তোর জিহাদকে আমি নিয়ে যাব, কখনোই না। তোর জিহাদ তোর কাছেই থাকবে, রাখিস তোর কাছেই। আর কি ভাবিস নিজেকে? তোর কথায় জিহাদ লাফ দিতে দিতে আসতো, এটা তোর ধারণা ভুল। জিহাদ তোর কথায় কেন মরে গেলেও লাশেও আনার সেই ক্ষমতা তোর নেই, বাট ঝিনুক সেই ক্ষমতা রাখে।
ঝিনুকের ছেঁচড়ামি করা লাগে না। ঝিনুক ফালতু হলেও মানুষকে ভুল বোঝে না। আমি গেলাম, যত তাড়াতাড়ি তোদের বিয়ে হবে ততই ভালো। তুই যখন জিহাদের সাথে লুতুপুতু করস এটা ভালো, আর আমি বললে দোষ দোষ তো হবেই, কারণ জিহাদকে তো তোরই ভালো লেগে গেছে। তুই যত যাই করস, জিহার সাথে তো তোর বিছানা। ব্যাস, অনেক বলেছিস, এবার চুপ কর। তোর এই কথাগুলোর জন্য না হলেও ব্যবহারের জন্য হলেও পস্তাবি। বললেই ঝিনুক চলে যায়। বাসায় এসে রুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে বসে থাকে রুমে, আর গভীর চিন্তায় মগ্ন। এদিকে ওর মা তো ডাকছে, কোনো খোঁজই নেই। কি রে ঝিনু, কি হয়েছে তোর? চুপ করে আছিস কেন? মা, তেমন কিছু না, ভালো লাগছে না, মাথাটা পেইন দিচ্ছে। তুই কি কিছু লুকাইছিস? কিছু লুকালে বল, বাট এভাবে ভিতরে রেখে কষ্ট পাস না। এভাবে কষ্ট পেলে শেষ হয়ে যাবি। যা কিছু হয় আমায় বল, তোর বাবাকে না বল, আমি ম্যানেজ করে নেব। ঝিনুক এবার কান্না করে দেয়। এমন কথা শুনে হু করে কাঁদতে থাকে সে। ঝিনুক, এই ঝিনুক, কি হলো? এভাবে কাঁদছিস কেন? আমায় বল, কি হয়েছে? মা, তেমন কিছু না, এই একা একা লাগছিল না, ভালো লাগছে না। পাগলি মেয়ে একটা, বললেই তো হয়। আমি সাউন্ডকে পাঠাচ্ছি, আর এভাবে কাঁদবি না। তোকে কত আদর করি, আর তুই এভাবে কাঁদলে আমাদের কষ্ট হয় না? মা, কিছু বলবি? মা, তোমায় একবার জড়িয়ে ধরি। এটা বলা লাগে? আয়। কারণ ওর মা জানে জড়িয়ে ধরলে লুকিয়ে থাকা সব কষ্টের কথা বলে দেয় সে। এটা তার অভ্যাস। এভাবে হাজার জিজ্ঞাসা করলেও বলবে না সে। ঝিনুক বিছানা ছেড়ে উঠে দৌড়ে মাকে জড়িয়ে ধরে, জোরে জোরে কান্না করতে থাকে। কান্না করতে করতেই হিচকি উঠে গেছে তার। মা, আমি নিজ হাতে আমার ভালোবাসার মানুষকে খুন করেছি। কি বলিস তুই? কাকে খুন করছিস? মা, আমি একটা খুনি, নিজ হাতে আরেকজনের হাতে তুলে দিচ্ছি। এর মাফ পাবো না আমি। জিহাদ কোনোদিনও আমাকে মাফ করবে না। জিহাদকে? কেউ না, এমনি বলছি। তুমি গিয়ে শাওনকে নিয়ে আসো, যাও, পরে একদিন বলবো। কি হয়েছে বল, না বললে কিভাবে বুঝবো? কাউকে পছন্দ করিস? না, আমার লাইফে কেউ নেই। এদিকে জিহাদ শুয়ে শুয়ে ঝিনুককে নিয়ে হাজারো কল্পনা জল্পনা করছে, লজ্জাও পাচ্ছে। ইস, ঝিনুককে কাছে পেয়েছি, আর ওর শরীরের স্মেলটা নেশা ধরানোর মতো। এটা যে কেমন নেশা! আমি তো নেশা করি না, তাহলে নেশাই কেন ধরবে? কিন্তু এই নেশা যে পেঁচিয়ে ধরেছে, ধরুক, আরো শক্ত করে ধরুক। ভালোই লাগছে, খারাপ তো আর না। তখনই জিহাদের মা কাপা কাপা কণ্ঠে বলে, জিহাদ বাবা, ও জিহাদ বাবা, এইদিকে আয় তো। হ্যাঁ মা, আসছি। আজ যদি আম্মু সুস্থ থাকতো কত যে খুশি হতো বলার বাইরে। কিন্তু ভাগ্যর পরিহাস, মা বিছানায় প্যারালাইসের জন্য। মা, কি অবস্থা তোমার? তুই নাকি বৌমাকে আনছস? আমায় তো ছবি দেখালি না। আমাদের জন্য একটা লাল টুকটুকে বউ আনবি, সারাদিন আমার সাথে গল্প করব। একা একা হাঁপিয়ে গেছি আমি। মা, লাল টুকটুকে বই আনছি, দেখো, পিক বের করে দিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দর তো। চোখগুলো ডাসা ডাসা, আল্লাহ মনে হয় ওর চেহারা নিজ হাতে বানিয়েছে। কবে আনবি আমার লাল টুকটুকে বউটাকে? বেশি না, আর 2 দিন। আগামীকাল হলুদ, এরপর বিয়ে। এখন বেশি মানুষ আসবে না, পরে বড়সড় অনুষ্ঠান করব। তাই হোক, এখন শুধু নিহাই, এরপর অনেক বড় করে অনুষ্ঠান করব। যদি সুস্থ থাকতাম তাহলে কত ভালো হতো, দেখতে পারতাম, কথা বলতে পারতাম। আমার কথা বলছিস বৌমাকে? আসলে বলা হয়নি, দাঁড়াও, ভিডিও কল দিচ্ছি, কথা বলো। ভিডিও কল দিলাম, দেখি রিসিভ করছে, বাট চোখ মুখ ফোলা, কিছু বললাম না। কল দিয়ে বললাম, আম্মু তোমার সাথে কথা বলবে। ঠিক আছে দিন, সালাম দিলাম। কেমন আছেন আন্টি? আর কোনদিন আন্টি বলবে না। আন্টি বলো কেন, আম্মু বলো। 2 দিন পর বিয়ে, এখনই বলে অভ্যাস করো, পরে বাসায় এসে আন্টি আন্টি বলা শুরু করবা। আচ্ছা বলতেছি, রাক্ষসের মতো চিল্লান কেন আপনি? আরে জিহাদ, এভাবে রিয়েক্ট করছিস কেন? হয়তো ঘুম পেয়েছে, ঘুমাতে দে ওকে। আচ্ছা মা, পরে কথা হবে কেমন? তুমি ঘুমাও। মা, তুমি? চুপ, তুইও গিয়ে ঘুমা, আর কথা বলবি না, ফোন আমার কাছে থাকুক। জিহাদ চলে যায় রাগ করে। পরের দিন সকালে দুবারিতে হলুদের অনুষ্ঠান। ঝিনুক বাসা থেকে বলে আসে কয়েকদিন তিশাদের বাসায় থাকবে, বাট কেন থাকবে এটা বলেনি। হলুদের অনুষ্ঠান, কেউ নেই, শুধু ওরা। তিশার মা আবার দুজনেই চুপ করে আছে, কিছুই বলছে না। ঝিনুক, তোর সাথে জিহাদকে ভালো মানিয়েছে, এমন করিস না। একটু ভেবে দেখ, তিশা পাগল হয়েছে, ওর কথা শুনিস না, এখনো সময় আছে। বলেই দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখ চেপে কাঁদে। ও তো জিহাদকে ভালোবাসে না, তাহলে কেন ওর জন্য কষ্ট লাগছে? মনে হচ্ছে কেউ ওর কলিজাটা টেনে বের করেছে, আর কষ্ট নিতে পারছে না ও তো কখনো জিহাদকে ভালোবাসার চোখে দেখেনি, তাহলে কেন আজ এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে? ও মানতে পারছে না।
আজ বিয়ের সবই হবে, বাট বিয়ে আমার হবে না, বিয়ে হবে আরেকজনের। থাক, একটা প্রবাদ আছে, ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আমার সুখ না হয় বিসর্জনে দিলাম, অপরজন ভালো থাকুক। মুখ ধুয়ে বের হলাম, আন্টি দুটো হলুদ শাড়ি বের করলেন, একটা আমার আর একটা তিশার। তিশা কথা বলছে না, চুপচাপ আছে। আমিও কিছু বললাম না, আমি শুধু শাড়ি পরেছি, আর কিছু পরিনি। বাট তিশাকে সুন্দর করে সাজানো হয়েছে, একে একে সবাই হলুদ দিয়ে গেল। এখন বরপক্ষ আসছে নাকি ওরা নাকি লাগিয়ে দিবে, আমারও দিতে হবে। তিশার দিকে তাকিয়ে দেখি কি প্রাণখোলা হাসি হাসছে, আর আমার কষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি। চোখ দিয়ে পানি পড়বে, সবার আড়ালে চোখ মুছে নিলাম। এই চোখের পানি আমার কাছেই থাক। সবার হইচই শুনে তাকিয়ে দেখি জিহাদ আমার সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে তাকিয়ে দেখি তিশাও নেই। হলুদ পরি কি ভাবছিলে? আজ সাজনি অনেক সুইট লাগছে, কিউটও বুড়ি। আমি কি হলুদ লাগিয়ে দিতে পারি তোমার তুলতুলে গালে? কথা শুনে চোখে জল আর আটকিয়ে রাখতে পারিনি, চোখ নামিয়ে রাখতেই পানি পড়ে গেল। কিন্তু পানি পড়েনি দেখেই জিহাদ হাত দিয়ে আছে, আর পানি ওর হাতে পড়েছে। আমি অবাক হয়ে গেছি এটা দেখে। কান্না করছো কেন? তুমি কি কোনো কষ্টে আছো? আমায় বলো। চোখের পানিগুলো নিয়ে ঠোঁট দিয়ে হালকা করে ছুঁইলাম, আর ও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখের পানি নোনতা হয়, কিন্তু তোমার চোখের পানি আমার কাছে মধুর চেয়েও মিষ্টি। চোখ দুটি মুছে কপালে একটা চুমু খেলাম, আর বাটি থেকে অনেকগুলো হলুদ নিয়ে ওর গালে গলায় মেখে দিলাম। ও চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। হলুদ লাগিয়ে বললাম, আর কেউ যেন ওর শরীরে টাচ না করে। আর হলুদ লাগাতে হবে না, অনেক হলুদ লাগানো হয়েছে। ওনার কথা শুনে ফিক করে হেসে দিলাম। কত ভালোবাসে আমায়, বারবার তার প্রেমে পড়ে যাচ্ছি। মরার আগেও ওষুধ খেলো কি রোগ সারে আমার অবস্থা। আমার দিকে ঘুরে বললেন, আমায় একটু লাগিয়ে দাও হলুদ, তাতেই চলবে, আর লাগবে না। অল্প একটু নিয়ে ওনার গালে লাগিয়ে দিলাম। উনি আমার হাতটা নিয়ে আবার আমার গালে লাগিয়ে হো হো করে হাসলেন। বাহ, কি চমৎকার, খুব ভালো মানিয়েছে দুজনের। জিহাদ, আমি কি আপনাকে হলুদ লাগাতে পারি? সরি, আমাকে টাচ অনলি আমার ওয়াইফ করবে, অন্য কেউ না। কথাগুলো আমার বুকে এসে বিচ্ছে, এতটা কঠিন করে বলছো। ওকে ওকে। এমন রিয়েক্ট না করলেও পারতেন। হুশ, গোসলে যাও, মার্কেটে যাব তোমায় নিয়ে। কি কি লাগবে সব আজ আনবে। আজই? বিয়ের নিয়ম তো এমন না, আমি যেতে পারবো না। আমি বিয়ের নিয়ম মানবো না, আমি আমার নিয়মে বিয়ে করব। যা বলছি তাই করো, গোসল করতে যাও। ঝিনুক আর কথা বাড়ালো না, গোসল করতে চলে গেল। সবাই ওদের কাণ্ড দেখে থ হয়ে গেছে। তিশাদের দুটো ওয়াশরুম, একটা ছেলেদের আর একটা মেয়েদের। ওরা অবশ্য দুটোর মধ্যেই যায়, বাট মেয়েদের একটাই যাওয়া দরকার। কিন্তু এতটাই হুঁশহীন যে খেয়ালই নেই কোন ওয়াশরুমেও আছে। ওয়াশরুমে ঢুকে ঝর্ণাটা ছেড়ে চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের পানির সাথে ঝর্ণার পানি মিলে গেছে, স্রোতবিহীন নদীর মতো ওর জীবন হয়ে গেছে। ভাটা পড়েছে ওর লাইফে। এভাবে আর কতদিন চলবে? আদৌ কি পারবে ঝিনুক এই অবস্থা থেকে কাটিয়ে নিতে? সব ভুলতে পারলেও পারছে না গতকালে জিহাদের ভালোবাসার স্পর্শগুলো ভুলতে। কাছে আসার মুহূর্তগুলো না পারছে সইতে, বারবার মাথায় বাড়ি খাচ্ছে। কেন যেন গতকাল বাধা দিল না। বাধা দিলে আজ হয়তো এত পেন পেতে হতো না। বড্ড ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল সারা জীবন বইতে হবে তার। আজ বাদে কাল অন্যজনের হয়ে যাবে জিহাদ। কি করবে ও? ঝিনুক গোসল করে বের হয়ে দেখে জিহাদ রেডি, নীল পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? জলদি রেডি হও, শপিং এ যেতে হবে। আচ্ছা, আপনি বাইরে যান, আমি আসছি। আমি থাকলে কি সমস্যা? না, আসলে ড্রেস চেঞ্জ করব, আপনি যদি বের হতেন। আমিও থাকি, করো চেঞ্জ। আজব, বের হন আপনি। ওকে ওকে, যাচ্ছি, রাগ করার দরকার নেই। জিহাদ আর ঝিনুক শপিং করতে যাচ্ছে, বাট জিহাদ কাউকে সাথে আনেনি। দুজন গেছে শুধু। জিহাদ ড্রাইভ করছে আর বারবার ঝিনুককে দেখছে, বাট ঝিনুক এক ধ্যানে বাহিরে তাকিয়ে আছে। মুখটাও শুকিয়ে গেছে। লং জামা আর ওড়নাটা শুধু গলায় পেঁচিয়ে রেখেছে, চুলগুলো খোলা, উড়ছে আপন মনে। সেদিকে খেয়ালও নেই ঝিনুকের। জিহাদ আবারও ক্রাশ খায়। ঝিনুকের নীরবতা দেখে নিজেই কথা বলে সে। ঝিনুক, বিয়ের শাড়ি কি কালার নিবে? কি হয়েছে ঝিনুক? কই কিছু না তো। কি বললাম তখন বলতে পারবে? খেয়াল ছিল না, আবার বলুন না হয়। বললাম বিয়ের শাড়ি কি কালার নিবে? বিয়েতে যে কালার পরে সেটাই। আমি বলি কি সাদা কালার কেমন হয়? ঘুরে তার দিকে তাকালাম। কি সাদা কালার? বিয়ে আর বিধবা একদিনেই সম্পূর্ণ হবে? ওর কথা শুনে ব্রেক কষলাম। স্টুপিড মেয়ে একটা। তুমি তো বললে যে কালার হয়, আমি তাই বলছি। সাদা কি শুধু বিধবাদের জন্য ফিক্সড? ও। ঝিনুকের নো রেসপন্স, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে, আর কিছু বলে না। এরপর দুজন মিলে অনেক শপিং করে, বাট যা কিনে ঝিনুক দুটো করে কিনে, আর সেম সেম। সবকিছু ডাবল ডাবল কেন কিনছো? আমাদের কি বাসর দুবার হবে? এই যে শুরু করেছে বাচালের মতো কথা বলা। একে কেউ দেখলে বলবে না বাচাল, মনে হয় সাধু, কিছুই বোঝে না। আপনি একটু চুপ থাকেন তো।
আমার কিন্তু প্রাউড ফিল হচ্ছে। সবার বাসর একবার হয়, আমার দুবার হবে। আমার টাকা খরচ করাও। টাকা তোমার বাবারও না, আমার বাবারও না। টাকা তো তোমার জামাইয়ের পকেট থেকেই যাচ্ছে। উফ, আমার নিজের চুল নিজেই ছিঁড়তে মন চাচ্ছে। হয়েছেটা কি আপনার? কিসের বাসর দুবার হবে? আমার বিয়ের দরকার নাই, টাকাও লাগবে না। আর একদিনে কি দুজন বিয়ে করবেন? একসাথে দুজনের সাথেই বাসর কইরেন, অসহ্যকর। বাবার টাকা খরচ করছি। আহা, বাবার টাকা বাবা একটাও দেয়নি। শুনো, ছেলের টাকা বড় কষ্টের টাকা, 1 টাকাও বের করতে মন চায় না। কত যত্নের টাকা। আর বিয়ে দুটো করে কি ঝাড়ুর বাড়ি খাবো? টাকাকেই বিয়ে করুন, লাল বাদর। না আপনাকে আদর করবে। আমি লালা বাদর। না, কালো বাদর। এত জোরে কথা বলছে, আশেপাশের মানুষ তাকিয়ে আছে। ঝিনুক তাকাতেই সবাই হু হু করে হেসে দেয়। ঝিনুক রাগের চোটে ব্যাগ রেখেই চলে যায়। জিয়াদ পেছনে পেছনে আসে। এই মেয়ে চলে আসলে কেন? তোমার একগাদা শপিং আমারে ঘাড়ে রেখে। যা করেছি বেশ করেছি। আচ্ছা তুমি বসো, আমি আসছি। 1 মিনিটে চলে আসো। গেলেন আর আসলেন যে, কিছু হয়েছে? না তেমন কিছু না, বাদ দাও। বাসায় আসলে সবাই ওদের শপিং দেখে খুশি হয়ে যায়। সবগুলো জিনিসই সুন্দর আর দামি দামি। চোখের কাজল থেকে শুরু করে মাথার ব্যান্ড পর্যন্ত যা লাগে সব কিনে দেয়। সেদিন আর কথা হয় না। রাতে ঝিনুক তিশাকে না দেখে মেসেজ দেয়। সব ডাবল আনছি, ভোরে আমার রুমে চলে আসিস। আর পার্লারে যাব, তখন সাজ থেকে ড্রেস আপ সবই একই থাকবে। আর বিয়ের ঘুমটা বড় করে দিবি। পার্লার থেকে বের হয়ে আমি বাসায় চলে যাব, আর তুই বাসায় যাবি, কেমন? আর কথা হবে না। মানুষ থাকবে বাসায়, আর জিহাদ যেন মোটেও টের না পায়। আল্লাহ হাফিজ। মোবাইলটা অফ করে ব্যালকনির চেয়ারে গিয়ে বসে থাকে চুপ করে। হঠাৎ আবার কি মনে করে মোবাইলটা খুলে ফেসবুক লগ ইন করতেই দেখে অনেকগুলো মেসেজ। কিছুক্ষণ নিউজ ফিড ঘাটাঘাটি করে বের হবে, তখনই চোখ যায় একটা মেসেজ রিকোয়েস্টে। ঢুকে দেখে কমসে কম 100টা মেসেজ। পড়তে পড়তেই আবার মেসেজ চলে আসে। আপনাকে বলবো কেন? আমার আইডি কোথায় পেয়েছেন? আর বিরক্ত করবেন না আপনি, বিরক্তিকর। আমি কাউকেই বলিনি ওয়েট করতে। রাবিশ, ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? বাসায় গিয়ে নেই কচু গাছের সাথে বেঁধে ওয়েট করাবো, যত সব। ফোনটা আবার অফ করে বিছানায় শুতেই ঘুমের রাজ্যে চলে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙে, উঠে মোবাইল অন করে দেখে জিহাদ মেসেজ দিছে। শোনো তো, ঘুম না ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে আমার ভিডিও কল দিবে, কথা বলবো। তোমাকে ছাড়া ভালোই লাগছে না, মিস করছি অনেক। আর যদি বিজি থাকো। আর শোনো, পার্লারে মেকআপ একটু কম দিও, সাদা পেতনির মতো লাগবে। আর শোনো, মেকআপ করে পিক তুলে দিবা, দেখবো কেমন লাগে। ঝিনুক মেসেজ দেখা মাত্রই চোখ দিয়ে পানি পড়তে থাকে। কত স্বপ্ন, কত আশা, কিন্তু একটু পরেই বালির পাদের মতো বিলীন হয়ে যাবে সব। শেষের মেসেজ দেখে আর হাসি থামে না ঝিনুকের। তুমি যেমন আটা ময়দা মাখবে, আমিও তেমন করেই মাখবো, নয়তো আমায় আফ্রিকার নিগ্রো মনে হবে। আর তোমায় লাগবে অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ। ঝিনুক ফ্রেশ হয়ে খেয়ে বসে বসে আনমনে ভাবতে থাকে, কাজগুলো কি ঠিক হচ্ছে? মনটাও মানছে না, মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটবে। কারণ কিছু ঘটার আগে ওর বাম চোখটা লাফায়। আজ যেন লাফালাফি কমছেই না। কি যে করি, মাথায় বাড়ি মারতে মন চাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই টুং করে আওয়াজ দেয়। তার মানে 12টা বাজে, অথচ তিশার কোনো খোঁজ নেই। তিশা নাকি কি কিনতে গেছে। উফ, এখনো আসছে না কেন? এখন তো পার্লারে যেতে হবে। আন্টির কাছে গেলাম, আন্টি তিশা আসছে না তো। কেন? ওরা তো চলে আসবে, তখন কি রেখে কি করব? মাকে তো বলে গেল কি প্রয়োজনীয় জিনিস আনতে গেছে। তুই বস, আর না হয় তুই পার্লারে যা, আমিও আসলে পাঠিয়ে দিব। আচ্ছা আমি যাচ্ছি, ওকে কিন্তু পাঠিয়ে দিবে, আর নয়তো। জিহাদ জেনে যাবে যে আমি যে চিটারিটা করছি, তাই না মিস ঝিনুক? আমি ঘুরে তাকিয়ে দেখি জিহাদ সামনে দাঁড়িয়ে। আর এটা কি বলছে? কি হলো, চুপ হয়ে গেলে যে? ভাবছো আমি জানলাম কিভাবে এই রহস্যের কথা, তাই না? এটা কোনো বিষয় না, থাক। আন্টি ঝিনুকের পার্লারে ওর যেতে হবে না, ওকে আমি সাজিয়ে দিব। ওনার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ লাল হয়ে আছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি তো তোমার মাই হই, আন্টি কেন বলছো? আরে আন্টি প্লিজ আর নাটক করবেন না, এবার না হয় চুপ থাকুন। এবার আমার বুক ফেটে কান্না আসছে। কি বলবো? আর উনি জানলই বা কিভাবে? এটা তো শুধু আমরাই কয়েকজন জানতাম। আঙ্কেল বলবে না, কখনোই না। আর তিশা, না, ভাবতেই পারছি না। আমরা নাটক করছি না বাবা। ওই মুখে বাবা ডাকবেন না, অনেক নাটক করছেন। এবার আল্লাহর রস্তে কেটে পড়ুন, আর নয়তো খারাপ হবে। এই যে তুই চল আমার সাথে, তোর ন্যাকামি অনেক সহ্য করছি। আমার সরলতা নিয়ে তুই খেলছিস না, এর ফল যে কি হবে তুই কল্পনাও করতে পারবি না। এবার থেকে আমার অন্য রূপ দেখবি। এই কথাগুলো বলে আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে গেট লাগিয়ে দিল।
আমি ঠায় দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি তো পড়ছি, কোনো বাত মানছে না। তোর শাড়ি কোথায়? বের কর এক্ষুনি। আমি জানি না। তুই জানোস না? প্লিজ, লাগছে। আরেকজনের ভালোবাসা নিয়ে খেলতে মজাই লাগে না? কি পেয়েছিলি তুই? বিয়ে আমাকে করবি না, বিয়ে তোর আমার সাথেই হবে। এমন শাস্তি তোকে দিব, কারো ভালোবাসা নিয়ে খেলা তো দূরের কথা, তাকানোর সাহস তুই পাবি না। আমি খেলিনি আপনার ভালোবাসা নিয়ে। তোর এসব ন্যাকা কান্না বন্ধ কর, অনেক পটিয়েছিস। তুই যে কতটা নোংরা, আমার সাথে থেকে আবার নিশানের সাথেও। স্টপ স্টপ, অনেক বলেছেন। আপনার এইসব কথা আমার আর সহ্য হচ্ছে না। তখন তার সহ্য হবে না। তোর কতগুলো ছেলে লাগবে আমি শখ মিটাবো, কথা বাড়াবি না, শাড়ি বের কর, আমি পরাবো। প্লিজ। চুপ বলে ওর ওড়নাটা ফেলে দিয়ে আমি শাড়িটা পরিয়ে দিলাম। ওর চোখের দিকে তাকালাম না। ওর চোখের দিকে তাকালে আমার রুহু কেঁপে ওঠে। ওর কান্না সহ্য করার মতো না। আজ আর কিচ্ছু রইল না, আমি আর নেই, রোবট হয়ে গেছি, কারো গোলাম। আমি না আসা পর্যন্ত যদি তুই এক পা বের করস তাহলে তোর বান্ধবী তিশা আর তিশা থাকবে না, মনে থাকে জানো। আমি বের হব না, রিয়েলি বলছি। তাও তিশাকে কিচ্ছু বলবেন না। জিয়া চলে যেতেই ঝিনুক হাউমাউ করে কাঁদে। ওর আর কোনো রাস্তাই রইল না, কি করবে? জিয়া তো আর ওকে বিশ্বাসই করবে না। ওদের বিয়ে হয়ে গেল, কিন্তু কেউ ছিল না, শুধু দুজন লোক বাহির থেকে এনে সাক্ষী দেয়। ঝিনুক সকাল থেকে কান্না করতেই থাকে, মনে হলেই চোখ ভিজে একাকার হয়ে যায়। রাত 10টা ছুঁই ছুঁই, জিয়া ড্রাইভিং করছে আর ঝিনুক বসে আছে। অনেক পরিকল্পনা ছিল না আমাকে তিশার সাথে বিয়ে দিবি, আর তুই নিশানকে নিয়ে আরামে ঘুরবি ফিরবো, ওর সাথে রাত কাটাবি। ঝিনুক কিছুই বলে না, চুপ করে আছে আর কান্না করছে। অ্যান্সার দিস না কেন? চুপ করে থাকবি না? তোকে যতটা ভালো ভাবছিলাম, তোর মায়াবী চেহারাটার প্রেমে পড়ছিলাম, এগুলো সব ফেক না, ছলনা করেছিস না? এর শাস্তি তুই হাড়ে হাড়ে পাবি। তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব কোনোদিনও না। ঝিনুক কান্না করছে, আর বেশি লাগছে নোংরা কথাগুলো। হঠাৎ মোবাইলে আলো জ্বলে উঠে, তাকিয়ে দেখে তিশা মেসেজ দিয়েছে। সারপ্রাইজটা কেমন হলো? অনেক শখ না জিহাদকে বিয়ে করার? দিলাম বিয়ে করিয়ে। আমাকে তুই ঠকাইতে চেয়েছিলি না? আমি সেদিনই বুঝেছি। আমি দরজার ফুটো দিয়ে সব দেখছি কি করছোস। আর নিশানের কথা কিছু বলিনি। ঝিনুক মেসেজ পড়ছে আর কাঁদছে। কান্না করিস না, সো স্যাড। সংসার কর, আমি পাবো না, তোকেও সুখে থাকতে দিব না। সময় মতো সব পেয়ে যাবি, রিপ্লে দিস না, মোবাইল অফ থাকবে। আরেকটা বেড নিশো তোর জন্য ওয়েট করছে রে ইস। তোর বাবা মা বিয়ের কথা জেনে গেছে, বলতে আমি বলছি তারা মরলে যেন তাদের লাশও দেখতে না আসে। ভালো থাকিস, জিহাদকে দেখে রাখিস। কিছুক্ষণ পর মেসেজ আসলো। মেসেজগুলো পড়ে মনে হয় ওর পায়ের নিচে মাটি সরে গেছে। এই মুখ কাকে দেখাবে? এই কষ্টের চেয়ে মরে যাওয়া ভালো। ওর আর কেউ রইল না আপন বলতে। সামনে তাকাতেই দেখে জিয়াদ ব্রেক কষেছে, আর যেখানে গাড়ি থামিয়ে রাখছে পুরোটাই ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমাকে কি এখানে মারার জন্য আনছেন? এত আন্ধার কেন? হ্যাঁ, মেরে গুম করে দেওয়ার জন্য এই প্লেসটা বাছাই করেছি, তাই এখানে আনা। প্লিজ মারবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। রিয়েলি? এত ভালো হয়ে গেলে কিভাবে? নতুন ফোন দিয়ে আসছো? কোনো লাভ নেই। আমি কোনো ফোন দিয়ে আটিনি। ওকে, যাও তাহলে। আপনি আগে যান, আমি যাব আপনার পেছন পেছন। তাই? ওকে। জিয়াদ 2 কদম হাঁটতে খপ করে ঝিনুকের হাত ধরে ফেলে। ঝিনুক ভয়ে কাঁপতে থাকে। পিছাচ্ছিলে কেন? তুমি কি নিজেকে অতি চালাক ভাবো? আমি মজা শাড়ি ঠিক করছিলাম। শাট আপ। শাড়ি ঠিক করছিলে না পালাতে চাচ্ছিলে? খবিসটা কিভাবে এত ফলো করে? আজ না পালাতে পারলাম, আমি ঠিকই পালাবো। আমাকে কত আর ফলো করবি? চুপ কেন? যাও, আমার আগে তুমি থাকবা, এর শাস্তিও তুমি পাবে। ঝিনুক আমতা আমতা করে বলে। বাসায় ঢুকে দেখে গেটের সামনে কে যেন বসে আছে। লাল একটা আলো নড়াচড়া করছে। এমনি অন্ধকার, তার মাঝে লাল আলো নড়াচড়া করতে দেখে চিৎকার দিতে থাকে। আমি বাসায় যাব না, ভূত ভূত আছে স্যার, প্লিজ ভূতের কাছে নিবেন না। এবার দেখে আলোটা তার দিকেই আসছে। এবার ঝিনুককে পাইকে জিয়াদকে এমন ভাবে ধরে থাকে যেন ওর ভেতরে ঢুকে যাবে। কিসের ভূত? আর কোথায়? এই ঝিনুক, ভয় পাচ্ছ কেন? এই তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।